আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শিশির স্যার তোমাদের মাঝখানে আবারও চলে এসেছি রসায়নের একটি নতুন অধ্যায় নিয়ে। অধ্যায়টার নাম রসায়ন ও শক্তি বা কেমিক্যাল এনার্জি। এই অধ্যায়টা আমি যতই আলোচনা করি না কেন, হয়তোবা এই অধ্যায়ের যে সম্পূর্ণ জ্ঞানটা তোমাদের ওইভাবে প্রাপ্তি হবে না, কারণ এই অধ্যায়ের শুরু আছে কিন্তু এই অধ্যায়ের শেষটা খুঁজে পাওয়া আমাদের অনেক পরিশ্রমের বিষয়। একটু যদি খেয়াল করো যে রসায়ন নবম দশম শ্রেণীর অধ্যায় ৮ রসায়নের শক্তির এই অধ্যায়ে অনেক টপিক নিয়ে কথা বলা হয়েছে। তার ভিতর থেকে যেহেতু ভিডিওটা আমরা লং করব না, একটু অল্পতে তোমাদেরকে কিছু কিছু টপিক বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো, এই জন্য আমরা লিখেছি এখানে ক্লাস নাম্বার 1। মানে এটার আমার ইচ্ছা আছে 3 বা 4টা ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়টা শেষ করে দেওয়ার। তো আজকে আমরা 1 নম্বর ক্লাসে আছি, যেখানে আমরা আলোচনা করব আহ কিভাবে বন্ধন শক্তির সূত্র, আন্তঃআণবিক শক্তির সূত্র। অনেক স্টুডেন্টই কি হয় যে বন্ধন শক্তি বা আন্তঃআণবিক শক্তি জিনিসটা কি বুঝতে পারে না। তো একটু যদি খেয়াল করো যে আমরা ধরো এখানে বন্ধন শক্তি নিয়ে যদি একটু কথা বলি, তাহলে দেখতেই পারতেছো যে বন্ধন শক্তির যে সূত্রটা আছে বা যে সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটায় তোমরা দেখবা এখানে বলছি যে পরমাণু পরমাণুর সাথে, একটু খেয়াল করো, পরমাণু পরমাণুর সাথে যে শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে আমরা বন্ধন শক্তি বলতে পারি। তো আমাদের এক্ষেত্রে বলতে পারি একটা যৌগ যার দুইটা ভিন্ন ভিন্ন পরমাণু, ওই পরমাণুর সাথে যে পরমাণুর যে যুক্ত থাকার যে বিষয়টা, যে শক্তি দ্বারা যুক্ত থাকে, ওইটাই বন্ধন শক্তি। কিন্তু একটু ডিফারেন্স আছে আন্তঃআণবিক শক্তিতে, কি বলতো, যে অর্থাৎ সমযোজী বন্ধনের ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু শুধু সমযোজী কাজ করবে, এখানে আয়নিক কাজ করবে না। সমযোজী যৌগের ক্ষেত্রে অণুসমূহ পরস্পরের মধ্যে যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে তাকে আন্তঃআণবিক শক্তি বলে। কথা কি বুঝতে পারছি? একটু দেখো, এখানে পরমাণু আছে, এখানে অণু আছে, এবং এখানে সমযোজী আছে, আর এখানে কোনো যৌগের কথা বলা তাই যে কোনো একটা যৌগ হইলেই হবে, বাট আন্তঃআণবিক শক্তির ক্ষেত্রে মাস্ট তোমাকে সেই যৌগটা সমযোজী হইতে হবে, এবং সমযোজী যৌগের অণুসমূহ পরস্পরের সাথে যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে, যে কি বল, আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে, তাকে আমরা কি বলতে পারি, আন্তঃআণবিক শক্তি বলতে পারি। তো দুইটার সংজ্ঞা আমরা মুখস্থ রাখবো এই অধ্যায়ের প্রথম দুটো টপিক। তারপরে আমরা চলে আসবো তাপ উৎপাদী এবং তাপহারি নিয়ে কথা বলবো। তাপ উৎপাদী কি, সংজ্ঞা অনুযায়ী জানতে চাই, তাপ উৎপাদী হলো কি, যে সকল বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলতে পারি। ঠিক তার বিপরীত, যে সকল বিক্রিয়ায় তাপ হ্রাস পায় তাকে আমরা তাপহারী বিক্রিয়া বলতে পারি। তো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়াকে একত্রিত করে একটা সূত্র, ডেল এইচ বা ডেল এইচ এর মান। কথা বুঝতে পারছি? আমি মেবি যখন 7 অধ্যায় পড়েছিলাম তোমাদেরকে, তাহলে ওই অধ্যায়ে আমি কিন্তু আলোচনা করছিলাম যে ডেল এইচ এমন একটা জিনিস বা এমন একটা মান, যে মানটা নির্ধারণ করে যে তাপ উৎপাদী নাকি তাপহারী। ডেল এইচ এর মানের ক্ষেত্রে দুটো সূত্র আছে, কি সূত্র দুটা কি বলতো একটু। ডেল এইচ এর একটা সূত্র হলো গিয়া H2 মাইনাস H1, এবং ডেল এইচ আরো একটা সূত্র আছে B1 মাইনাস B2। কোন সূত্রটা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই হয় আমি যদি বলি এখানে, যে H1 দ্বারা কি বোঝায়, বিক্রিয়কের বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি, কি বোঝায়, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে H2 দ্বারা কি বোঝায়, উৎপাদের উৎপাদের অভ্যন্তরীণ শক্তি। বলা যায় কিনা? অবশ্যই বলা যায়। আবার একটু যদি খেয়াল করো যে B1 দ্বারা কি বোঝায়, এরা বিক্রিয়কের বিক্রিয়কের বন্ধন শক্তি। ঠিক B2 দ্বারা কি বোঝায়, উৎপাদের কি বন্ধন শক্তি। তো একটু যদি আমরা ডানে খেয়াল করি, আমরা অনেকগুলো বন্ধন শক্তির মান কিন্তু দিয়ে দিয়েছি, যেটা তোমরা মেইন বইয়ে তোমাদের পাঠ্য বইয়ের 175 নম্বর পেজে পেয়ে যাবা। আর এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন যখনই তোমাদের এই সকল বা এই সংক্রান্ত ম্যাথ সলভ করতে বলে, তখন কিন্তু তোমাদেরকে এই মানগুলো তারা দিয়েই দেয়। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের একটু কষ্ট করে ভাঙানোটা শিখতে হবে, যে কোন প্রক্রিয়া ভাঙালে আমরা বিক্রিয়ার তাপ উৎপাদী নাকি তাপ হারি তা নির্ণয় করতে পারবো। তো এই মানগুলোর মধ্যে বলতে পারো যে স্যার তাহলে আমাদের H1 আর H2 কাজ বেশি নাকি B1 আর B2? আমি অবশ্যই বলবো আমাদের নিচের সূত্রটার কাজ সর্বাধিক, অর্থাৎ B1 মাইনাস B2 সূত্রের কাজ সর্বাধিক। এবার চলো আমরা এই সূত্রের পরে কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। আমাদের অবশ্যই মানগুলো
দরকার পড়ে আমি উপরগুলো মুছে দিলাম, তোমরা একটু তুলে নিও। একটু যদি বলি, প্রথমে আমাদেরকে অবশ্যই একটা বিক্রিয়া নিয়ে কাজ করতে হবে। বিক্রিয়াটা কি? ধরো বললাম মিথেন প্লাস 2 মোল অক্সিজেন বিক্রিয়া করলো, রাইট? এখানে অবশ্যই তোমরা বুঝছো কার্বন ডাই অক্সাইড প্লাস 2 মোল পানির পণ্য। কথা কি বোঝা গেছে? এখন এই যে বিক্রিয়াটা করলাম, হয়তো বা তোমাদের মাঝে মাঝে সমতা করেও দেবে না, তোমাদের ক্ষেত্রে এই যে টু, এই টু লিখে দেবে, তোমাকে আলাদাভাবে লিখতে হবে, বা বললো যে এই যৌগটার কথাও বললো না, এটা এক্স বলে দিল বা এটা ওয়াই বলে দিল, অনেকভাবে তোমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন করতে পারে। তো আমাদের এই সমস্যাগুলোর সাথে নিয়ে কিন্তু আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। তো একটু যদি খেয়াল করি আমরা যে এই বিক্রিয়ার এই সাইডটা আমরা B1 হিসেবে চিন্তা করব এবং এই পাশটা আমরা B2 হিসেবে কল্পনা করব। কথা কিন্তু একটু বুঝো যে B1 এবং B2 লেখার মানে কি। আমি আগেই বলছিলাম যে B1 মানে কি বিক্রিয়কের বন্ধন শক্তি, B2 মানে কি উৎপাদের বন্ধন শক্তি। যেহেতু বাম পাশটা আমাদের বিক্রিয়ক বা রিঅ্যাকট্যান্ট সাইড আর ডান পাশে যেহেতু আমাদের উৎপাদ বা প্রোডাকশন সাইড, এই জন্য আমরা B1 এবং B2 দ্বারা আইডেন্টিফাই করলাম। এখন দেখো একটু চিন্তা করো যে আমরা মিথেনকে ঠিক কিভাবে লিখতে পারি। আমরা কি মিথেনকে এইভাবে লিখতে পারি? মিথেন তার চারপাশে 4টা হাত নিয়ে আছে, একটু খেয়াল করো তো, দেখতে পারি কিনা? হ্যাঁ পারি। যদি পারি তাহলে দেখো তো এখানে কয়টা বন্ধন হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, মানে কার্বন হাইড্রোজেনের সাথে 4টা বন্ধন তৈরি করছে না? মানে বলতেই পারি এখানে কার্বন বন্ড হাইড্রোজেন থাকবে। কয়টা আছে? 4টা, দ্যাটস আমরা এখানে 4 দিলাম। কথা কি বোঝা গেছে? একদম সহজ, এই ভাঙানোটা একদম ইজি, বাচ্চা কাচ্চারা শিখে গেলে তারাও পারবে। তোমরা একটু খেয়াল করো যে যেহেতু 4টা বন্ধন এখানে তৈরি করছে এটা ফুলের মতো, তার মানে বলাই যায় কার্বন বন্ড হাইড্রোজেন কয়টা আছে? 4টা আছে, 4টা লিখলাম। প্লাস এখন দেখো তো অক্সিজেনকে আমরা এইভাবে লিখতে পারি, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, তাহলে কি O2 হয় না? O2 আমরা লিখলাম, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, আমাদের O2 কমপ্লিট। এখন একটু কথা বলো তো যে এখানে কি শুধু O2 আছে নাকি 2O2 আছে? তো যেহেতু এখানে 2O2 আছে, তার মানে আমাদের এখানে 2 সিগনিফাইন করতে হবে, এখানে আমাদের 2 দিতে হবে আলাদা করে। মানে বোঝাইলো যে এখানে 2 মোল অক্সিজেন অণু আছে। কথা কিন্তু একটু বুঝতে হবে, কারণ ডান পাশে চলে যাব। দেখো তো কার্বন ডাই অক্সাইড কেমনে ভাঙান যায়, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, কার্বনের 4টা হাত, চারপাশে 2টা অক্সিজেন দুই পাশে, এভাবে লেখা যায় না? যায় কিনা? যদি যায় তাহলে বলাই যায় এখানে একটা বন্ধন তৈরি করছে, এখানে একটা বন্ধন তৈরি করছে, করছে না? আমরা এখানে কি বলতে পারি কার্বন ডাবল বন্ড অক্সিজেন, বলা যায় কয়টা বন্ধন তৈরি করছে? এখানে একটা, এখানে একটা, 2টা, তার মানে এখানে 2। কথা কি বুঝছো যে এখানে একটা আছে, এখানে একটা, 2টা, তার মানে এখানে 2 দিলাম, কার্বন বন্ড অক্সিজেন দিলাম, সোজা। প্লাস এবার বলো তো H2, এটা তো মনে হয় ক্লাস 6-7 এর পোলাপানও পারে যে ভাই পানি গাঠনিক চিত্র কি এরকম। এখানে কয়টা বন্ধন তৈরি করছে? একটা, 2টা, তার মানে অক্সিজেনের সাথে 2টা বন্ধন তৈরি করছে, অক্সিজেন বন্ড হাইড্রোজেন করলো। কয়টা করছে? 2টা করছে না? তার মানে 2 দিলাম এখানে। কথা কিন্তু একটু বুঝো, এটা কিন্তু একটু পোলাপানে ভুল করো। এখানে 2 দিলাম, এখন এখানে 2টা করছে বিধায় আমি এখানে 2 OH লিখছি, কিন্তু এখানে তো অলরেডি আরো একটা 2 আছে, আছে না? একটু কথাটা কিন্তু খেয়াল রাখো যে এই 2টা আমি কেন দিচ্ছি, দ্য রিজন ইজ এইখানে 2টা তৈরি করছে, এইখানে 2টা তৈরি করছে বলে আমি কি করছি, এইখানে 2 দিছি। কিন্তু এই যে উপরে সমতাকরণের সময় যে 2টা ছিল, এই 2টা কি ভ্যানিশ হয়ে যাবে? না, এই 2টাও তো আছে, তার মানে এখানে আমরা ইন্টু 2 দিব, মানে এইভাবে। তার মানে এখন আমরা যে পরের ধাপে যাই তাহলে লিখতেই পারি যে 4 কার্বন বন্ড হাইড্রোজেন প্লাস 2 অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন করলাম, দেন এখানে বলতে পারি 2 কার্বন ডাবল বন্ড অক্সিজেন প্লাস 4 অক্সিজেন বন্ড হাইড্রোজেন। কথা কি বোঝা গেছে? এখন জাস্ট সিম্পল, এখন আমরা কি মান বসায় যাব। দেখো তো কার্বন হাইড্রোজেনের মান আমি কত দিছিলাম, এখানে দেওয়া আছে 414, তারপরে 4 ইন্টু 414 প্লাস 2 দিলাম। অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেনের মান কত দেখো তো, এখানে দেওয়া আছে কিনা? 498। কত? 498। এবার চলো আমরা ক্যালকুলেটরে একটু হিসাব করি, দেখি কত আসে। 4 গুণন 414
প্লাস 2 গুণন 498, আমাদের আসে 2652। কত আসে পাশে? 2652। সবাই সাথে সাথে করবা। তাহলে এটা কত পড়বে? এটা কিলো জুল পার মোল। এটা বোঝা গেছে। তো আমাদের B1 এর মান পেয়ে গেলাম। অন দ্য আদার হ্যান্ড আমরা এপাশে এর মানটাও বসাবো। দেখো তো 2 কার্বন ডাবল বন্ড অক্সিজেনের মান কত? কার্বন ডাবল, এই যে কার্বন ডাবল অক্সিজেনের মান দিয়েছিলাম 724, রাইট? 724 প্লাস দেখো তো অক্সিজেন বন্ড হাইড্রোজেনের মান কত? এই যেখানে দিয়ে দিছি 464, রাইট? 464। আমরা এই মানগুলো একটু বসাই। চলো গুণ দেই ক্যালকুলেটরে আবার। মেবি 33 সামথিং হবে, দেখা যাক। 2 ইন্টু 724 প্লাস 4 ইন্টু 464, হ্যাঁ 3304, 3304 এত কিলো জুল পার মোল। আমাদের B1 এর মান বেরোলো। কথাগুলো বুঝো কিন্তু একটু। তোমরা ভাই যারাই পড়াশোনা করো না কেন, তোমাদের সব থেকে বড় সমস্যা তোমরা পড়ার সময় পড়া বুঝো, কিন্তু কিছুক্ষণ পরে ভুলে যাবা। মানে যখন পড়াই দেই তখন পড়াগুলো বুঝো, কোনো সমস্যা নেই, জি স্যার পড়া বুঝছি, কিন্তু ভাই যখন বাসায় যাও সব গিলে ফেলে তো। কেন? কি সমস্যা? পড়া এমন ভাবে পড়বা যেন বাসায় যাইও তোমাদের একবার রিপিট না দিলেও বিষয়টা যেন হয়ে যায়। তোমাদের ক্লাসে করাই দেই, বাসায় যাও, বাসায় যেয়ে কি আবার সেম জিনিস ভুলে খাইতে হবে। এর কারণ কি জানো? তোমরা বাসায় যে প্র্যাকটিস করতেই চাও না, বা তোমরা ক্লাসে করো হয়তো বা তোমাদের সামনে ফোন, তোমাদের ক্লাস চলছে, আমি পড়াচ্ছি, তোমরা পড়তেছো, কিন্তু তোমাদের মন দেখা যায় ওই অন্যদিকে মন। এইভাবে থাকলে ভাইয়া পড়াশোনা হবে না। পড়াশোনার সময় হ্যাঁ তোমার মনকে তুমি বিভিন্ন দিক নিয়ে যাও, কোনো সমস্যা নেই। তোমার মন, তারও একটা স্বাধীনতা আছে, তাকে তুমি বিভিন্ন দিকে কাজে লাগাও, এটা একটা ভালো দিক। কিন্তু যখন যেটা করবা, যখন যেদিকেই থাকবা, তোমার মনটাকে ওই দিকেই রাখার ট্রাই করো। তুমি যখন পড়তাছো তখন তোমার মন থাকবে খেলার মাঠে, তখন তোমার মন থাকবে স্কুলে, তখন তোমার মন থাকবে ওই মাঠে। কেন ভাই? পড়ার সময় তোমার মন রাখবা পড়ার টেবিলে। আর যখন খেলাধুলা করো, আমি তো মনে হয় না একটা স্টুডেন্টও খুঁজে পাবো না যে মনে হয় যে খেলার মাঠে খেলতেছে তখন তার মাথায় পড়া ঘুরতেছে। জীবনেও না, ইম্পসিবল, এটা হয় না। তুমি চিন্তা করো, একজন ছাত্র খেলতেছে মাঠে, ফুটবল খেলতেছে বা ক্রিকেট খেলছে, যাই খেলো, সে খেলার টাইমে আমার মনে হয় না একজন একজন স্টুডেন্ট বাবা না যে খেলার টাইমে সে পড়ার কথা ভাবতেছে যে A+B² সমান কত, বা একটু মনে করে দেখি তো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন, এইভাবে একটু করে দেখি তো। আমার মনে হয় না কেউ পড়ে। তাহলে ভাই কেন পড়ার সময় বাদ বাকি চিন্তাগুলো তোমরা করো? এগুলো করো না, একটু পড়াশোনা থেকে মনোযোগ হও, তাহলে দেখবা কি জীবনের ভিতরে করতে পারো ভাই। পড়াশোনা ছাড়া কোনো গতি নাই। তো দেখো, যত যাই বলি, আমাদের ম্যাথগুলোর মাথায় রাখতে হবে। একটু এই ভাঙানোগুলো শিখো, নিজে নিজে ট্রাই করো। একটা দেখাই দিলাম, বাসা আরো 10টা প্র্যাকটিস করো, আমাকে জানাও, কমেন্ট করো, সমস্যা তো নাই। এভাবে পড়া একটা, আমি স্যার একটা বুঝাই দিছি শেষ, পড়াশোনা এখানে শেষ, স্যার একটা বুঝাই দিচ্ছে মানে একটাই আসবে, বিষয়টা এমন না। আরো বিভিন্ন যৌগ দিয়ে বিক্রি আসতে পারে। তোমরা বিভিন্নভাবে নিজেদের ঝালাই করো, ট্রাই করো রে ভাই। দেখো তো এখন আমরা সূত্র কি জানি? ∇H = B1 - B2, রাইট? সূত্রটা মনে হয় বলতে বলতে তোমাদেরকে পাগল হয়ে যাওয়া অবস্থা, এমন একটা অবস্থা। এখন দাও তো B1 এর মান কত? B1 এর মান 2652 না? চলো 2652 বসাইলাম, মাইনাস B2 মান কত? 3304 বসাইলাম। এখন কত হয় বলতে পারো? চলো বিয়োগ দিয়ে দেখি। তোমরা তো ক্যালকুলেটর ছাড়া কেউ নড়তেও পারো না। চলো দেখি, 2652 মাইনাস 3304 মাইনাস 652, মাইনাস 652 কিলো জুল পার মোল। তার মানে একটা কথা বুঝো, এখন কনসেপ্টটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিয়ার, যে যদি তোমাদের এখানে মানটা নেগেটিভ আসে, তার মানে নিঃসন্দেহে ওটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। কারণ আমি বলছিলাম, হয়তো বা চ্যাপ্টার 7-এই বলে দিছিলাম, যে ∇H এর মান যদি পজিটিভ আসে, তাহলে ওইটা ধরে নিতে হবে কি? তাপ হারি বিক্রিয়া। কি ধরে নিতে হবে? তাপ হারি। কথা কি বোঝা গেছে? অন দ্য আদার হ্যান্ড, যদি আমরা চিন্তা করি যে ∇H এর মান যদি নেগেটিভ আসে, তাহলে সেই মানটা কোন হিসাবে চিন্তা করব? যে তাপ উৎপাদী। তো এখন আমাদের যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার দিকে একটু খেয়াল করো তো, যে এই বিক্রিয়ায় কত তাপ উৎপন্ন হয়েছে? -652 জুল। তার মানে বিক্রিয়াটা যখন লিখবো যে মিথেন প্লাস
অক্সিজেন বিক্রিয়া করলো কয় মোল, 2 মোল অক্সিজেন বিক্রিয়া করলো, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করলো প্লাস জলীয় বাষ্প উৎপন্ন করলো প্লাস কি ও 652 জুল পার মোল, কি সরি কিলো জুল পার মোল, কিলো জুল পার মোল কি তাপ উৎপন্ন করবে, এনার্জি উৎপন্ন করবে। কথা কি বোঝা গেছে? অবশ্যই বিক্রিয়ায় সেখানে প্লাস দিবা। অনেকে আবার মানে আবেগের বশে কি করে, এখানে মাইনাস বের হয়েছে দেখে মানটা এখানে আবার মাইনাস দিয়ে দেয়। না, এ ভুল করা যাবে না। বিক্রিয়ার এখানে তুমি প্লাস দিবা। কথা বোঝা গেছে? কিন্তু যদি তুমি লেখো ডেল এইচ সমান সমান, ডেল এইচ সমান সমান -652 লিখতে হবে। কথা কি বোঝা গেছে? অর্থাৎ তুমি ডেল এইচ ছাড়া যদি লেখো সে +652, ডেল এইচ দিয়ে লেখলে সে -652। কনসেপ্ট একদম ক্লিয়ার, মাথা ঠান্ডা করে এই সকল ম্যাথ করতে হবে ভাই, তাড়াহুড়া করে কখনো এই ম্যাথে ভালো করা যাবে না। একদম মাথা ঠান্ডা করে যতটা সম্ভব বইয়ের দিকে ফোকাস রেখা তোমার এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করতে হবে। আমি একটা ম্যাথ দেখাবো, একটু ধৈর্য ধরো, আমি একটু উদ্দীপকটা উঠাই, কারণ উদ্দীপক না হলে তো পারবে না। মুছে দিলাম একটু, হ্যাঁ ভাই, পড়াশোনার উপরে কিছু নাই, এটা যে যতই বলুক পড়াশোনা না করে ওই গেছে ওই গেছে, ভাই আত্মসম্মান বোধ বলে একটা কথা আছে, যদি আত্মসম্মান বোধ থেকে থাকে তাহলে পড়াশোনার কথা কাউকে বলতে হয় না। পড়াশোনা নিজে ভালো লাগে উদ্যোগ করবা, বাচ্চা কাচ্চা তো আর না, তোমরা বড় হয়ে গেছো। আচ্ছা চলো দেখি আর একটা বিক্রিয়া দেওয়া যাক। আমরা যদি মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করাই, মাঝখানে ইউভি রাখি, এটা কিন্তু ক্লোরিনেশনের একটা বিক্রিয়া, ঠিক আছে? এটা তুমি মেবি জৈব যৌগতে পাবা, ঠিক আছে, এখন না। মিথেন প্লাস ক্লোরিন অণু যদি বিক্রিয়া করে এখানে উৎপন্ন হবে কি জানো? ক্লোরোমিথেন CH3Cl প্লাস HCl। কথা কিন্তু একটু মাথায় রেখো, এই বিক্রিয়াটা কিন্তু মাস্ট তোমার লাগবে। মিথেন থেকে ক্লোরোমিথেন তৈরির প্রক্রিয়া ফার্স্ট স্টেপ, এর স্টেপ আছে 4টা। 3 নাম্বার স্টেপে কি হয়, ক্লোরোফর্ম বা চেতনানাশক তৈরি হয়, বা ট্রাইক্লোরোমিথেন যেটাকে বলে, বা তোমার ক্লোরোফর্ম বা চেতনানাশক একই জিনিস। এইভাবে কিন্তু প্রক্রিয়া করে এখানে আসে আবার বিক্রিয়া করে, আবার পরেরটা এখানে আসে বিক্রিয়া করে, এইভাবে হয়। তো যাই হোক, কত ডিপে না যাই, আমরা একটু এখানে এখানে নির্ণয় করবো যে কে তাপ উৎপাদী কে তাপ হারি। যদি কি কি মানগুলো দরকার সব মান এখানে আমি দিয়ে রাখছি আগেই, তোমরা একটু মানগুলো একটু খেয়াল করো। তো আমরা আগের মতো ঠিক এই পাশটায় কি করব, B1, অ্যান্ড এই পাশটায় কি করব, B2, ঠিক আছে। মিথেনকে ভাঙালে কি পাওয়া যায় এটা মনে হয় আমি একটু আগেও দেখাইলাম, তো আবার দেখানো লাগবে বলে আমার মনে হয় না। প্লাস ক্লোরিনকে ভাঙানো যায় কেমন, দেখো ক্লোরিনকে যদি তুমি ভাঙাও লেখাই যায় Cl বন্ড Cl, মানে ক্লোরিন লোকে যদি একবার বন্ধন তৈরি করে তাহলেই ক্লোরিন হয়ে গেল, তার মানে বলা যায় ক্লোরিন বন্ড ক্লোরিন দেখা যায়, অবশ্যই লেখা যায়। এবার CH3Cl এই ভাঙানোটা একটু খুবই জরুরি। একটা কথা চিন্তা করো তো, কার্বনের হাত কয়টা? 4টা। 4টা হাতে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, মানে CH3 না? তো 3টা হাইড্রোজেন ধরলো, একটু খেয়াল করো কিন্তু এই 3টা হাইড্রোজেন ধরলো না 3 হাতে? আর একটা কি ক্লোরিন আছে না, এই ক্লোরিনটা কিন্তু এই হাতে ধরবে। কথা বোঝা গেছে? বন্ধন কয়টা? বন্ধন 4টা। 4টা বন্ধনের ভিতরে আমরা এই 3টা বন্ধনকে আলাদা রাখবো আর ওই বন্ধনটাকে আলাদা করে দিব। কিভাবে বলো, কেমনে করা যায়? চলো দেখা যাক। লিখতে পারি এখানে 3 ইন্টু কার্বন বন্ড হাইড্রোজেন। কেমন লিখলাম বলো তো? কারণ এখানে 3টা কার্বন হাইড্রোজেন বন্ড তৈরি করছে নিজটা, দেখছো? এই জন্য 3 ইন্টু কার্বন হাইড্রোজেন। এবার প্লাস একটা কি কার্বন ক্লোরিন করছে না, একটা কি কার্বন ক্লোরিনের সাথে করছে না? অবভিয়াসলি করছে, তার মানে বলাই যায় যে কার্বন ক্লোরিনের সাথে বন্ধন তৈরি করছে। কথা বুঝতে পারছি? প্লাস হাইড্রোজেন আবার ক্লোরিনের সাথে বন্ধন তৈরি করছে। কথা বোঝা গেল? এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এভাবে করা যায়। তখন চিন্তা করো যে বসাইলাম 4 ইন্টু 414 প্লাস ক্লোরিনের মান মেবি দিয়ে দিয়েছিলাম আমি এখানে যে 244, কত 244। এবার যদি আমরা একটু মানগুলা ক্যালকুলেশন করি তাহলে এ পাশে দেখা যাবে কত বের হয় দেখি, 4 ইন্টু 414 প্লাস 244, এ পাশে 1900, কত আসে 1900। কথা একটু বুঝো, এখানে কত আসবে 1900। এবার এইখানে কথা একটু চিন্তা করি যে 3 আছে এখানে, কার্বন বন্ড হয়তো 414 প্লাস এখন কার্বন বন্ড ক্লোরিন কত। ধরো বাবা তোমাদেরকে এখানে মান দিয়ে দেয় না যে কিভাবে কার্বন বন্ড ক্লোরিনের মান তো দেওয়া নাই, তাহলে কেমন নির্ণয় করবা?
এটা নির্ণয় করার প্রক্রিয়া আমি শিখাই দিয়েছি। ধরি এখানে কার্বন বন্ড ক্লোরিনের মান এক্স, কথা বুঝতে পারছি, প্লাস হাইড্রোজেন বন্ড ক্লোরিনের মান দেওয়া আছে না, হাইড্রোজেন বন্ড ক্লোরিন 431। এখন বলবো স্যার আপনি তো চাইলে কার্বন বন্ড ক্লোরিন মানটা দিয়েও দিতে পারতেন। যদি দিয়ে দিতাম তাহলে হয়তো বা তোমরা এইভাবে দেওয়া থাকলে কিভাবে মানটা বের করতে হয় তা তোমরা জানতাই না। এখন দেখো আমরা কিভাবে মানটা বের করতে পারি, একটা হ্যাক্স আছে কিরকম, যে আমরা জানি এই বিক্রিয়া থেকে মূলত মুখস্থ রাখবা যে এই বিক্রিয়া থেকে তোমার এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে তোমার 99 কিলো জুল পার মোল তাপ উৎপন্ন হবে। কত জুল? 99 কিলো জুল পার মোল। অর্থাৎ তুমি বুঝতেছো এখানে ডেল এর মানটা কি -99 বের হতে চলতেছে, এটা বাস্তব, এটা বের হবে। তাহলে তুমি এখানে যদি 1900 বের করে ফেলাও, তার মানে বলা যায় এখানে 1999টা হবে, এটা মাস্ট। তাহলে আমরা নিচে যদি একটু হিসাব নিকাশ করি তাহলে দেখা যাক 3 ইন্টু 414 প্লাস এক্স প্লাস 431 ইজ ইকুয়াল টু 1999 বলা যায়, বলাই যায়। বা এবার ক্যালকুলেশন করো তো, 3 ইন্টু 414 কত হয়? 1242, 1242 প্লাস 431 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1999। বা তাহলে বলাই যায় 1242 প্লাস 431 যদি দেয় তাহলে 1673 আসে। তার মানে বলাই যে এখানে 1673 প্লাস এক্স ইকুয়াল 1999, বা এক্স ইকুয়াল হবে কত? এই 1999 মাইনাস 1673। তাহলে আমরা 1999 মাইনাস 1673 দিব, তাহলে আমার 326 চলে আসবে। এক্স এর মান 326 কিলো জুল পার মোল চলে আসতেছে না? আমরা বলতে পারি আমাদের এই এক্স এর মান কত? 326। তাহলে 3 ইন্টু 414 প্লাস 326 প্লাস 431। ম্যাথটা আমরা টেকনিক্যালি সলভ করলাম যে আসলে যদি মান না দেওয়া থাকলে আমাদের ঠিক কিভাবে মানটা হিসাব করে বের করা যায়। এখন একটু হিসাব করি, যেখানে এবার কত আসে দেখি, দেখি আমাদের সেম আসে কিনা। 3 ব্র্যাকেটে 414 প্লাস 326 প্লাস 431। মাঝে মাঝে এমন কিছু ম্যাথ সলভ করতে পারে যার উত্তর জানি, তারপর আমাদের কি বের করতে হয়। আমাদের 1999 চলে আসতেছে, 1999 কিলো জুল পার মোল। এবার আমাদের ডেল এইচ এর মান হিসাব করতে হবে, b1 মাইনাস b2, রাইট? b1 মাইনাস b2 যদি হয়, b1 এর মান কত? 1900 মাইনাস b2 এর মান কত? 1999। তার মানে বলাই যায় -99 কিলো জুল পার মোল। মানে বিক্রিয়াটির তাপ, নিঃসন্দেহে এই বিক্রিয়াটির তাপ উৎপাদী বিক্রিয়া, এবং এখানে ঠিক কতটা তাপ উৎপন্ন হচ্ছে, ডেল এইচ পরিমাণ বা 99 কিলো জুল পার মোল। তার মানে বিক্রিয়া তখন লিখবা মিথেন প্লাস বিক্রিয়া করলো ক্লোরিনের সাথে, এখানে ইউভি এর উপস্থিতিতে উৎপন্ন করলো CH3Cl প্লাস HCl প্লাস 99 কিলো জুল পার মোল তাপ। কথা কি বোঝা গেছে? অর্থাৎ এইভাবে আমাদের প্রত্যেকটা বিক্রিয়া থেকে কোনটা তাপ উৎপাদী, কোনটা তাপ হারি তা নির্ণয় করা সম্ভব। তো আজকের ক্লাসে আমরা শিখতে পারলাম কি, যে বন্ধন শক্তি কাকে বলে, বন্ধন শক্তির সংজ্ঞা, আন্তঃআণবিক শক্তি কাকে বলে, আন্তঃআণবিক শক্তির সংজ্ঞা, এবং আমরা আরো একটা জিনিস শিখলাম কিভাবে বিক্রিয়া থেকে তাপ উৎপাদী এবং তাপ হারি নির্ণয় করা যায়। আশা করি তোমরা এই যে সকল ম্যাথগুলা গ ঘতে পাবা, মানে তোমাদের বোর্ড বইয়ের গ ঘতে এই সকল ম্যাথগুলা ইজিলি আসে, বাট গ নাম্বার কোশ্চেনে খুব বেশি আসে এই ম্যাথগুলা। তো এই অধ্যায়ে এই পর্যন্তই, আর কথা বাড়াবো না, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসে আমরা গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল সেল বা সল্ট ব্রিজ বলো বা লবণ সেতু বলো, এটা নিয়ে কথা বলবো। দেন আমরা কথা বলবো ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ নিয়ে। এই টপিকটা নিয়ে আমি আগে একটা ভিডিও করছিলাম, তারপরেও তোমাদেরকে আরো একটু এক্সট্রা বোঝানোর জন্য ইউটিউবে এই ভিডিওটা আবার আপলোড হবে। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর তোমরা অবশ্যই এই সংক্রান্ত ম্যাথগুলা বাসায় যত পারো প্র্যাকটিস করে যাবা। ভাঙানোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি না ভাঙাইতে পারো তাহলে বাবা এই অধ্যায় ভালো করাই যাবে না। এই অধ্যায় থেকে একটা কোশ্চেন আসবেই মাস্ট শিওর। আর এই অধ্যায় ভালো করার ক্ষেত্রে তোমার সব থেকে মূলবাণী কি, গাঠনিক রূপগুলা জানা।
যে কে আসলে কোন রূপে থাকে বা তার গাঠনিক রূপটা কি। কথা বুঝতে পারছি। ইনশাল্লাহ আবার একটা ভিডিও দেখা হবে। আমার জন্য দোয়া করবা আর লার্নিং পয়েন্টের সাথে থাকবা। আল্লাহ হাফেজ।